আমেরিকার সিআইএ চিফ জন র্যাডক্লিফ তিনি পৌঁছলেন রাশিয়াতে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু ইরান একটা খেলা খেলে দিল। আর সেইখান থেকেই তৈরি হলো ইসলামিক ন্যাটো প্লাস ইউএস ইকুয়ালস টু ইরান ন্যাটো। কিভাবে এই পুরো বিষয়টা হলো সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, যখন থেকে আমেরিকা ইরানের ওপর হামলাটা চালালো মানে 28শে ফেব্রুয়ারি, তারপর থেকে অনেক নাটক হয়ে গেছে। তারপর থেকে যুদ্ধ চলেছে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এন্ট্রি হয়েছে, তারপরে সুইজারল্যান্ডে গিয়ে পিস ডিল হয়েছে, কিন্তু এত সব করেও কোনো সমাধান বেরোলো না। তার মধ্যখান থেকে যেটা মেন আমেরিকা আর ইরানের মধ্যে যে মেন যেটা নিয়ে এই মুহূর্তে যুদ্ধটা চলছিল সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। যে স্ট্রেট অফ হরমুজটা কার দখলে থাকবে? ইরান বলছিল আমার দখলে থাকবে আর আমি সেখান থেকে চার্জ আদায় করব, আর আমেরিকা বলছিল সেখান থেকে চার্জ আদায় করা যাবে না, সেটা আমেরিকার দখলে থাকবে। তা যাই হোক, ফাইনালি কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে স্ট্রেট অফ হরমুজ এখন থেকে ইউএস টেরিটরি। যে মুহূর্তে এই ঘোষণাটা হলো তখন থেকে মনে হলো যে যাক, ফাইনালে তাহলে আমেরিকা তার যে ডমিনেন্স সেটাকে কায়েম করতে সক্ষম হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথা বলার পরেও পৃথিবীর সমস্ত দেশের যে সমস্ত কমার্শিয়াল জাহাজ স্ট্রেট অফ হরমুজ পার হচ্ছিল তারা কিন্তু ওমানের সাইড দিয়েই পার হচ্ছিল, মধ্যিখান থেকে তারা পার হচ্ছিল না। আর ইরানের সাইডটায় তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওদিকে ইরান এদিকে ওমান। তা এই অবস্থায় দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু বারে বারেই এটা শোনা যাচ্ছিল যে ওমান এবং ইরানের মধ্যে একটা কিরম যেন ডিল হওয়ার কথাবার্তা চলছিল। এবারে এই খবরটাও পৌঁছে গেল ট্রাম্পের কাছে। সঙ্গে সঙ্গে ট্রাম্প ওমানকে ধমকি দিল যে যদি ইরানের সঙ্গে কোনো রকম ডিল ওমান করে তাহলে কিন্তু ওমানের ওপরে এবারে নেক্সট আঘাতটা আমেরিকা আনবে। তা তারপরে ওমানের তরফ থেকে কিন্তু কোনো রকম বক্তব্য আসেনি। সেইভাবে মনে হয়েছিল যে যাই হোক, ট্রাম্পের কথায় হয়তো ওমান ভয় পেয়ে গেছে। কিন্তু মধ্যখানে এরই মধ্যে আমেরিকার মাথায় একটা চিন্তা সবসময়ই চলছিল, যুদ্ধ যখন প্রায় 2-3 মাস অতিক্রান্ত হয়ে গেছে তারপর থেকেই, যে ইরান এতদিন ধরে যুদ্ধটা চালাচ্ছে কি করে। এবারে এখান থেকে দুটো দেশ এর পিছনে থাকতে পারে আমেরিকা ভেবেছিল, রাশিয়া এবং চায়না। রাশিয়ার ক্ষেত্রে আমেরিকা অতটা ইম্পর্টেন্স দেয়নি রাশিয়াকে, তার কারণ রাশিয়া যেহেতু ইউক্রেনের সঙ্গে লাস্ট 4 বছর ধরে যুদ্ধ লড়ছে, তাই রাশিয়ার হালাত যে একটু খাস্তা এটা আমেরিকা মনে করেছিল। আর চায়নাকে নিয়ে সেইভাবে চিন্তা করেনি, কারণ চায়নার অস্ত্র যোগান দেওয়ার ইরানকে সেই সক্ষমতা আছে, কিন্তু ইন্টেলিজেন্সের দিক থেকে চায়নার কিন্তু সেই দক্ষতা নেই যেটা রাশিয়ার আছে। আর তার সঙ্গে সঙ্গে চায়নার মাল যে কত ফসকা সেটা যখন ওই অপারেশন সিন্দুর হলো পাকিস্তানের সঙ্গে আমাদের, তখনই সেটা বোঝা গেছিল, না হলে এত পাকিস্তানে পড়লো কি করে বুম। যাই হোক, সেটা একটা অন্য বিষয়। তাই এই অবস্থায় দাঁড়িয়ে এতদিন আমেরিকা খুঁজতে খুঁজতে ফাইনালি আমেরিকা যে সিদ্ধান্তে পৌঁছেছে যে সেটা হচ্ছে যে ইরান যে এতদিন ধরে যুদ্ধটা লড়তে পারছে তার পেছনে আছে রাশিয়া। তাই ডোনাল্ড ট্রাম্প সিআইএর চিফ জন র্যাডক্লিফকে পাঠিয়ে দিলেন রাশিয়াতে, যে রাশিয়ায় গিয়ে কথা বলো এবং রাশিয়াকে এটা বোঝাবার চেষ্টা করো যে ইরানকে যেন কোনো রকম সাহায্য না করে। যদিও এটা আমেরিকান মিডিয়ায় চালানো হচ্ছে যে নাকি র্যাডক্লিফ রাশিয়ায় গেছে পুতিনকে ধমক দিতে, যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা সেটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেয়। তা 4 বছর ধরে তো এত ধমকাধমকি চললো, পুতিন তো শুনলো না, আর পুতিন শোনার লোকও নয়। আসলে গল্পটা হচ্ছে যে রাশিয়াকে এটা বোঝানোর চেষ্টা হচ্ছে ইরানকে যেন কোনো রকম হামলাটা মানে সাহায্যটা না করে। এবারে এই সুযোগটাই কাজে লাগালো ইরান। তার কারণ পুতিন ওখান থেকে ফোনটা করে দিল ইরানকে যে এরা আমার কাছে আসতে মানে আমেরিকা আর কোনো পথ খুঁজে পাচ্ছে না যে কিভাবে এই যুদ্ধটাকে থামানো যায়। সেই অবস্থা থেকে আমেরিকার সুতো যেহেতু ফুরিয়ে গেছে, এইবারে ইরানের কাছে সুযোগ আছে যে ইরান যে খেলাটা এতদিন ধরে খেলতে চাইছিল সেই খেলাটা খেলার সময় এসে গেছে। ইরান কি করলো না, ইরান ওমানের সঙ্গে ফাইনালি একটা ডিল করে ফেললো যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে একদিকে তো কোনো রকম মানে অস্ত্র নিয়ে জাহাজ কোনো রকম পার হতে এরা দুজনেই দেবে না, কিন্তু কমার্শিয়াল জাহাজ যে সমস্ত দেশের জাহাজ স্ট্রেট অফ হরমুজ দিয়ে পেরিয়ে আসবে তাদের প্রত্যেককে ইরান এবং ওমানকে চার্জ দিতে হবে। যদিও এরা দুজনেই জানিয়েছে যে এটা এই মুহূর্তে একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, যে এই মুহূর্তে যারা জাহাজ পার করাবে তাদেরকে চার্জ দিতে হবে। এরপরে এরা আস্তে আস্তে ঠিক করবে যে কত বড় জাহাজ হলে কত মাল থাকলে কাকে কত দিতে হবে, কোন দেশের ওপর কি চাপানো হবে, কারণ বন্ধু দেশ থাকবে শত্রু দেশ থাকবে, তাদের এক একজনের ওপর চার্জ এক এক রকম হবে। এই সমস্ত আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। এইবারে কথা হচ্ছে যে এইখান থেকে কি করে এটা দাঁড়ালো যে ইসলামিক ন্যাটো প্লাস ইউএস ইকুয়ালস টু ইরান ন্যাটো। দেখুন,
ওমান এমন একটা দেশ যে দেশটা সবসময় কিন্তু নিরপেক্ষ থেকেছে। মানে ওমানের শুরু থেকেই এটা বক্তব্য যে যে যা ঝামেলা করছো করো, যার সঙ্গে যার বন্ধুত্ব শত্রুতা যা পারো করো, কিন্তু আমি নিরপেক্ষ, আমি কারুর সঙ্গে নেই। এবারে এরকম একটা দেশ ওমান, আর তার সাথে সাথে আমেরিকার ধমকি যে যদি ইরানের সঙ্গে ডিল করে তাহলে তার উপরে হামলা হবে, তা সত্ত্বেও ওমান ইরানের সঙ্গে ডিলটা করে নিল। এখান থেকে কি বোঝা যায়? এখান থেকে বোঝা যায় যে ইসলামিক ন্যাটো যে বলা হচ্ছিল মক্কা প্যাক্ট এক্সপ্যান্ড হয়ে ইসলামিক ন্যাটো হবে, সেটা আপাতত বিষবাও জলে। কারণ মক্কা প্যাক্টে এই মুহূর্তে 3টে দেশ আছে, টার্কি, সৌদি, পাকিস্তান। টার্কি খুব জোরসোর নিয়ে আছে এটা ঘটনা, সৌদি সেইভাবে কোনো কথাবার্তা বলছে না, চুপচাপ আছে। আর পাকিস্তান একবার সৌদির কাছে যাচ্ছে, একবার ইরানের কাছে আসছে, মানে দেখার এটা বোঝার চেষ্টা করছে যে কোন দিকে পাল্লাটা ভারী, তাহলে পাকিস্তান টুক করে সেই দিকে চলে যাবে। তার মানে যদি দেখা যায় যে এই মুহূর্তে যে মক্কা প্যাক্ট হয়েছিল যেটা ইসলামিক ন্যাটো হবে, সেইখানে কিন্তু আদতে 2টো দেশ আছে। আর এদিকে ইরানের দিকে এখন কটা দেশ হয়ে গেল? ওমান আর ইরানের ডিল হলো মানে 2টো দেশ হয়ে গেল। পাকিস্তান যে কোনো সময় ইরানের দিকে টপকাবে, তাহলে তো ভারী হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এখন মুসলিম কান্ট্রি অনেক আছে, অন্যান্য অনেক দেশ আছে, এখন পরিস্থিতি যেই দিকে যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে ইসলামিক ন্যাটোতে দেশের সংখ্যার থেকে ইরান যে ন্যাটো খাতায় কলমে তৈরি হয়, কিন্তু আদতে এটা ন্যাটোই হচ্ছে। মানে ইরান আস্তে আস্তে জোগাড় করছে যে ভাই আমার দিকে কে কে আছো সেটা আগে জানিয়ে দাও, কারণ না হলে কিন্তু তার উপরে হামলা হবে। এই মুহূর্তে আরব দুনিয়া এবং স্টেট অফ হরমুজ বলুন বা মিডল ইস্টে ইরান যে জায়গাটা তৈরি করেছে যে ওইখানের দাদা কিন্তু ইরান। যদি ওইখানে বিজনেস করতে হয়, ওইখানে টিকে থাকতে হয়, তাহলে ইরানের সঙ্গে সমঝোতা করেই টিকে থাকতে হবে। এই বার্তা কিন্তু ইরান এই যে ডিলটা ওমানের সঙ্গে করলো সেখান থেকে কিন্তু এই বার্তাটা দিয়ে দিল। আর তার সাথে সাথে মিডল ইস্টে আমেরিকার যে দখলদারি, যে ডমিনেন্স, সেটা কিন্তু পুরোপুরি শেষ হওয়ার মতো জায়গাতেই চলে এসেছে। শুধু এসবের চক্করে আমাদের জন্য যেটা হলো সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ দিয়ে এতদিন কোনো রকম ট্যাক্স দিতে হতো না, চার্জ দিতে হতো না। সারা দুনিয়ার দেশ তারা ওখান থেকে জাহাজ, কমার্শিয়াল জাহাজ, তেল বলুন গ্যাস বলুন সেটা নিয়ে আসতো। এখন থেকে যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে গেল তাতে সেখান থেকে ট্যাক্স দিতে হবে, মানে জ্বালানির দাম বাড়বে। আর সেই জ্বালানির দাম কিন্তু আদতে আমাদেরকেই পে করতে হবে, পৃথিবীর প্রত্যেক কটা দেশকেই পে করতে হবে। মানে যারা ভাবছে, কারণ পাকিস্তান মানে যারা ভাবছে যে ইসলামিক ন্যাটোতে জয়েন করব কি করব না বা করে ফেলি ওটাই ভালো আছে, সেই সমস্ত দেশের জন্য কিন্তু এইটা কিন্তু একটা বার্তা যে জয়েন ইসলামিক ন্যাটোতে করুন বা না করুন, ট্যাক্সের বোঝা কিন্তু আপনার উপরে চাপতে চলেছে। আর পাকিস্তানের ভরসায় যে ভাবছে যে ইসলামিক ন্যাটোতে জয়েন করবে, তার জন্য শুধু একটাই বক্তব্য আমার বলার আছে যে একটু দেখে শুনে ভেবেচিন্তে করবেন। তার কারণ এরকম হয়তো হতে পারে যে আপনি পাকিস্তানের কথায় ইসলামিক ন্যাটোতে জয়েন করলেন, আর ঠিক তার পর মুহূর্তে দেখলেন যে পাকিস্তান ইরান ন্যাটোতে জয়েন করে বসে আছে, তখন আপনার কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন তো? এটা ভেবে কিন্তু পাকিস্তানের কথায় চলুন, না হলে কিন্তু বিপদ বাড়বে বলেই মনে হয়।